রিমালের তাণ্ডবে লণ্ডভণ্ড উপকূল, হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত, ৯ জেলায় নিহত ১৪, বিদ্যুৎহীন ১.৫ কোটি পরিবার। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৩৭,৫৮,০৯৬ জন। সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে ৩৫,৪৮৩টি ঘরবাড়ি। দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত রিমাল, বৃষ্টিতে ডুবে গেছে চট্টগ্রামের বেশিরভাগ সড়ক। ঢাকায় জলাবদ্ধতা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ জনের মৃত্যু। আকাশ এরকম আজকে ঢাকায় যেরকম সকাল থেকে দেখতেছেন সারাদিনই আজকে এরকম থাকবে। কখনো কখনো বৃষ্টি হবে, কখনো কখনো থেমে যাবে, কখনো আপনার আকাশ মেঘাচ্ছন্ন মেঘলা থাকবে, কখনো হালকা দমকা বাতাস হবে। এই অবস্থায় আজকের দিনটা পার হবে। প্রতারণার আরেক নাম রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিস। গ্রাহকের অর্ধ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, লেনদেনের সমঝোতা চুক্তি স্বাক্ষরের পরামর্শ। ক্যান্সার শনাক্তে ৭০% পরীক্ষার হয় না সরকারি হাসপাতালে। বিশেষজ্ঞ চিকিৎসক থাকলেও নেই অবকাঠামো, বিদেশমুখী হচ্ছেন রোগী। এবং এমপি আনার হত্যার তদন্তে কলকাতায় ব্যস্ত সময়ে ডিবির দল। নিউ টাউনে সঞ্জীবা গার্ডেন পরিদর্শন, এখনো মেলেনি খণ্ডিত লাশ। দেখছেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনাদের সঙ্গে আছি আমি লিনি আফরোজ। এবারে বিস্তারিত। দীর্ঘ সময় ধরে উপকূলে তাণ্ডব চালিয়েছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। এতে লণ্ডভণ্ড হয়ে গেছে অনেক এলাকা। এখন পর্যন্ত ৬ জেলায় ১৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এদের মধ্যে বরিশালে ৩ জন, ভোলা ৩ জন সহ চট্টগ্রাম, সাতক্ষীরা, পটুয়াখালী ও কুমিল্লায় ১ জন করে মারা যান। ঘূর্ণিঝড়ে উপকূলীয় জেলায় বিধ্বস্ত হয়েছে বহু ঘর বাড়ি, উপড়ে গেছে গাছপালা। জলোচ্ছ্বাসে প্লাবিত হয় অনেক এলাকা। সেই সঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন ১.৫ কোটির বেশি পরিবার। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন টুম্পা আফরোজ। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের পর এখন উপকূলীয় জেলার যেদিকেই চোখ যায় শুধু ক্ষতচিহ্ন। বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি, উপড়ে পড়েছে বহু গাছ। ঘূর্ণিঝড়ে মূল আঘাতের পর সোমবার সকালেও বরগুনার উপকূলে তুমুল বৃষ্টি, সেই সঙ্গে প্রবল বেগের ঝড়ো হাওয়া। সাগরও উত্তাল, পানিতে তলিয়েছে নিম্নাঞ্চলের ঘরবাড়ি। বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ, প্লাবিত দুটি ফেরির গ্যাংওয়ে। ৫০ বছর ৬০ বছরও দেই নাই, এখন যে অবস্থা যাদের এই বছর রাস্তাঘাটে গাছ পড়ে রাস্তাঘাট ব্লক হয়ে গেছে, পাশাপাশি মানুষজন আসতে পারতেছে না। তীব্র বেগে নোয়াখালীর হাতিয়ার লোকালয়ে ঢুকে পড়েছে পানি। বেড়িবাঁধের বাইরে নিঝুম দ্বীপ, ঘাসিয়ার চর, ঢালাচর সহ বেশ কয়েকটি এলাকায় পানিতে তলিয়েছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। শুধু নিঝুম দ্বীপেই পানিবন্দী ৫০,০০০ মানুষ। সেই সঙ্গে সারা দেশের সঙ্গে এখনো হাতিয়ার নৌযোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। রোববার রাতে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় বরিশালে রূপাতলীতে গাছ চাপা পড়ে একজনের মৃত্যু হয়, আহত হন ২ জন। সোমবার সকালে মেহেন্দিগঞ্জে সাপে কেটে মৃত্যু হয় এক শিশুর। সেই সঙ্গে প্রবল বৃষ্টিতে দেয়াল ধসে মৃত্যু হয় আরও একজনের। এ অঞ্চলের বেশিরভাগ এলাকায় বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সরবরাহ। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সকাল থেকে প্রবল বাতাসে কাঁপে বাগেরহাটবাসী। বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে এখন পানিবন্দী প্রায় ৫ লাখ মানুষ। বিধ্বস্ত হয়েছে প্রায় ৪৫,০০০ ঘরবাড়ি। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে জেলার বেশিরভাগ এলাকা। রিমালের তাণ্ডবে তীব্র জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে প্লাবিত হয় খুলনার কয়রা ও দাকব উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন। এতে স্থানীয়দের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। ভোলায় রিমালের ভয়াল তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে অন্তত ২,০০০ বাড়িঘর। এ সময় লালমোহনে ঘর চাপায় মনেজা নামে এক বৃদ্ধা, বোরহানুদ্দিনে গাছ চাপায় এক যুবক ও দৌলত খানে গাছ চাপায় এক শিশুর মৃত্যু হয়। পানিতে মনপুরা, দৌলত খান, চরফ্যাশন ও ভোলা সদরের অন্তত ৩০টি গ্রামের মানুষ এখন পানিবন্দী। সাতক্ষীরায় রাতভর ঝড় বৃষ্টিতে চরম আতঙ্ক আর উৎকণ্ঠায় রাত কাটে উপকূলবাসীর। সোমবার সকাল থেকে শুরু হয় বৃষ্টি আর ঝড়ো হাওয়া। এখানে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় মৃত্যু হয় একজনের।
এছাড়া এদিকে রোববার পটুয়াখালীতে পানির স্রোতে ভেসে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। কুমিল্লার শাকতলায় দেয়াল ধসে একজনের মৃত্যু হয়। এদিকে চট্টগ্রামে টানা বৃষ্টিতে সকালে নগরীর বায়োজিৎ বোস্তামিতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে মারা যান একজন। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উপকূলীয় এলাকায়। সবশেষ পরিস্থিতি জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, বাগেরহাটে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বিস্তারিত জানাবেন। এখন কেমন পরিস্থিতি দেখছেন? লিনিয়া, আপনাকে ধন্যবাদ। আসলে আমরা যদি ঘূর্ণিঝড় রিমালের পরিস্থিতির বিষয় জানাই, সেটা হচ্ছে আজকে মঙ্গলবার সকাল থেকে কিন্তু বেশ স্বাভাবিক, বৃষ্টি নাই বললেই চলে। এখন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে। এছাড়া বলা যায় যে 2 দিনের বেশি সময়ে তাণ্ডব চালিয়ে কিন্তু ঘূর্ণিঝড় রিমাল মোটামুটি স্বাভাবিক হয়েছে বাগেরহাটে। এই সময়ে যদি বাগেরহাটের ক্ষয়ক্ষতির কথা আমরা বলি, সেটা হচ্ছে বাগেরহাটের জেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তর কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করেছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত বাগেরহাটে প্রায় 5 লাখ মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 45,000 ঘর বাড়ির, এর মধ্যে 10,000 ঘর বাড়ি একদম সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে এবং 35,000 ঘর বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘর বাড়ির বাইরেও কিন্তু মৎস্য সেক্টর এবং গবাদি পশুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা ASM রাসেল আমাদেরকে জানিয়েছেন যে সোমবার দুপুর পর্যন্ত বাগেরহাটের প্রায় 35,000 মৎস্যঘের কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় 70 কোটি টাকার মাছ বের হয়ে গেছে। এছাড়াও বিভিন্ন জায়গায় মুরগির ফার্ম, গরুর যে খামার রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্তের খবর পেয়েছি আমরা। লিনিয়া, আপনার মাধ্যমে দর্শকদের আরেকটা বিষয় জানাতে চাই, বাগেরহাট কিন্তু উপকূলীয় জেলা। এই জেলায় যখনই ঝড় জলোচ্ছ্বাস আসে তখন কিন্তু সুন্দরবন আমাদেরকে বাঁচিয়ে থাকে। সেই সুন্দরবন কিন্তু এবারের যে ঝড়, এই ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। সুন্দরবনের উপর থেকে কোথাও কোথাও 5 থেকে 7 ফুট পর্যন্ত পানি কিন্তু প্লাবিত হয়েছে এবং সুন্দরবনে বেশ কিছু বন্যপ্রাণী মারা যাওয়ার খবর আমরা পেয়েছি। সুন্দরবনের এই অঞ্চলের যে বন সংরক্ষক রয়েছেন মিহির কুমার দে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে সুন্দরবনে কয়েকটি মৃত হরিণের তারা অস্তিত্ব পেয়েছে এবং আরো কিছু বন্যপ্রাণীর ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন তারা। সবকিছু মিলিয়ে সেই ঘূর্ণিঝড় রিমালের যে প্রভাব, সেই প্রভাব কিন্তু এখন কাটতে শুরু করেছে এবং বাগেরহাটে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে। আমার কাছে বাগেরহাট থেকে এই ছিল ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ। সোহান, ধন্যবাদ আপনাকে। দর্শক, বাগেরহাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সোহান। ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা বৃষ্টিতে সোমবার চট্টগ্রাম ও খুলনা নগরীতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। রোববার রাত থেকে এসব নগরী নির্মাঞ্চল তলিয়ে যায় পানিতে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। সহকর্মীদের তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সোমবার সকাল থেকে বন্দর নগরী চট্টগ্রামে শুরু হয় মুষলধারে বৃষ্টি। টানা 3 ঘন্টার বর্ষণে পানিতে তলিয়ে যায় নগরীর বিভিন্ন এলাকা। আবহাওয়া অফিস জানায় সকাল 6টা থেকে 9টা পর্যন্ত নগরীতে বৃষ্টি হয় 132 মিলিমিটার। টানা বৃষ্টিতে নগরীর আগ্রাবাদ, হালিশহর, ওয়াসামোড়, GEC 2 নম্বর গেট, মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, কাতালগঞ্জ, বাকলিয়া সহ বিভিন্ন এলাকায় জমে যায় হাঁটু থেকে কোমর সমান পানি। এতে জরুরি প্রয়োজনে সড়কে বের হয়ে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। সেই সঙ্গে থই থই পানি দিয়ে চলাচল করতে গিয়ে বিপাকে পড়ে বিভিন্ন যানবাহনও। একটু বৃষ্টি হইলে পানি দোকান সব ডুবে যায়। পর্যটকের মধ্যে এই জায়গাটা বেশি অতিরিক্ত পানি, 4 থেকে 5 ফিট পানি হয়েছে। এখন মানে কিছুটা পানি কমছে,
এখানে দোকানের অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে। এদিকে রোববার রাত থেকে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে খুলনা উপকূলে হয় টানা বৃষ্টি। এতে রূপসা, ভৈরব সহ পার্শ্ববর্তী নদ নদীর পানি বেড়ে খুলনা নগরীতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। নদীর পানি ড্রেনে প্রবেশ করে পার্শ্ববর্তী সড়ক ও নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে সড়কে যান চলাচল ব্যাহতের পাশাপাশি নগরবাসী পড়েন ভোগান্তিতে। নিউজ ডেস্ক, দেশ টিভি। জলাবদ্ধতায় দিনভর ভোগান্তি পোহানোর পর রাতেও স্বস্তিতে ঘরে ফিরতে পারেনি রাজধানীবাসী। অফিস শেষে তীব্র যানজট আর পরিবহন সংকটে পড়ে ক্ষুব্ধ পথচারীরা। আরো জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। দেখতে কক্সবাজারের সমুদ্র সৈকত মনে হলেও এটি রাজধানীর নিউ মার্কেট এলাকা। ভারী বৃষ্টিপাতের ফলে তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে নিউ মার্কেট সহ রাজধানীর আরো অনেক এলাকায়। এতে তীব্র ভোগান্তিতে সাধারণ মানুষ। অল্প একটু বৃষ্টি হলে এই জায়গাটা অন্য কোনো জায়গায় জানি না, নিউ মার্কেট এরিয়াটা এরকম অবস্থা সমুদ্রের মতো হয়ে যায়। আপনাদের ব্যবসায়ীদের তো অনেক সমস্যা, দোকানপাটের সমস্যা, অনেক ক্ষয়ক্ষতি হয়। এই আপনার যেগুলো মুখগুলা এগুলা সবসময় পরিষ্কার করে রাখলে আশা করি জলাবদ্ধতা থাকতো না। পানির কারণে গাড়ি চালানো যাইতেছে না, খুব কষ্ট হইতেছে আর কি পানির কারণে। এই বন্যা যদি না হয় একটুখানি বৃষ্টি পড়লে এদিকে পানি জমে জায়গা। জি অনেক ভোগান্তিতে পড়তেছি। মনে করেন কাদায় ফিরে যাইতেছি, গাড়া আছে দেখা যাইতেছে না, এক আডু পানি। বৃষ্টি হলে রাজধানীর জলাবদ্ধতা যেন চিরাচরিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এজন্য দুর্বল পয় নিষ্কাশন ব্যবস্থা এবং কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করছেন নগরবাসী। এটা প্রচুর ভোগান্তির শেষ নাই। এই সামান্য বৃষ্টি হয়েছে, পানি দেয় না। মেয়ররা যেসব কথা বলে যান আসলে সেগুলো তারা করেন না সঠিকভাবে, এবং তাদের এই যে সমস্যার জন্য সাধারণ জনগণের যে ভোগান্তি আসলে এটা আসলে খুবই কষ্টকর। মেয়র তো চোখে দেখেন নাকি, মেয়র তো অবশ্যই জানে এইখানে অবস্থা কি, আজকের না তো, এটা পুরান ইতিহাস। এটা আবহাওয়া অফিসের তথ্য, রিমালের প্রভাবে শুরু হওয়া বৃষ্টিপাত ঢাকা সহ সারা দেশে থাকবে মঙ্গলবার পর্যন্ত। আকাশ এরকম আজকে ঢাকায় যেরকম সকাল থেকে দেখতেছেন সারা দিনই আজকে এরকম থাকবে। কখনো কখনো বৃষ্টি হবে, কখনো কখনো থেমে যাবে, কখনো আপনার আকাশ মেঘাচ্ছন্ন মেঘলা থাকবে, কখনো হালকা দমকা বাতাস হবে। এই অবস্থায় আজকের দিনটা পার হবে। ঘূর্ণিঝড় রিমাল রাজধানীতে কোনো তাণ্ডব না চালালেও ভারী বর্ষণে জলাবদ্ধতার ভোগান্তিতে পড়েন ঢাকাবাসী। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। রাজধানীতে প্রবল ঝড় ও বৃষ্টিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 2 নারী সহ 4 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে খিলগাঁও এলাকায় 2 জন, যাত্রাবাড়িতে মারা গেছেন 1 জন এবং বাড্ডায় মারা গেছেন আরেকজন। বিস্তারিত শাহিদুজ্জামান সাকিবের আরও একটি প্রতিবেদনে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়ে ঢাকার বিভিন্ন এলাকা। এই জলাবদ্ধতার কারণে রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেছে 4 জনের। সোমবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান খিলগাঁওয়ের বাসিন্দা মরিয়ম বেগম। ওই আমাদের যেই জায়গায় আর কি কারেন্টটা আর কি আর্থিং হয়েছিল, তো আমরা ওই রোডটা দিয়ে আর কি আসতেছিল পর ওই জায়গায় আর কি শর্ট খেয়েছি। তখন আমি আবার পাশে ছিলাম বলতে একটু দূরে ছিলাম। তখন আমি আর কি দূর থেকে মানে উনি পড়ে ছিল, পরে আমি লাইট মেরে দেখছি, ওনারা বলছে একটা মুরব্বী মহিলা। পরে আমি লাইট মেরে দেখি যে আমার আম্মু। তো ওইখানে যে মহিলাটা যখন যাবে রাস্তা দিয়ে, গলির রাস্তাটা, তো যাওয়ার সময় ওই খাম্বার প্লেয়ারটা ধরছে, তখন সে আর্থিংয়ে মানে পুড়ে গেছে পানির ভিতরে। যাওয়ার পর কানতে আর্থিং স্পষ্ট হয়ে যে যা অবস্থাও, তো আশেপাশে কেউ মানে সামনে আগাচ্ছে না। তো হঠাৎ করে আমি আমাদের এখানে খিলগাঁওর অধীনে আমাদের বিদ্যুৎ অফিসের লোক ছিল, তাকে কল দিলাম যে তাড়াতাড়ি এই লাইনটা টপ করেন, এখানে একটা কারেন্টে একটা মানুষ, সুস্থ মহিলা মানুষ শুয়ে আছে। কল পেয়েছি যে একজন ওইখানে বিদ্যুতে শর্ট খেয়েছে। সাথে সাথে আমরা ব্যবস্থা নিয়েছি যে ওনাকে কীভাবে ছাড়ানো যায়। তো রিয়াদ ভাই কল দিয়েছে বিদ্যুৎ অফিসে। তো তখন যখন কারেন্টটা গেছে, তারপর আমরা বাস দিয়ে ওনাকে আনার পর প্রাথমিক কিছু চিকিৎসা দেওয়ার পর আমরা তাকে ঢাকা মেডিকেল নিয়ে যাই। তারপরে তাকে মৃত ঘোষণা করা হয়। বাসা থেকে ফেরার পথে রাস্তায় পানি জমে আছে, পুরো ওই এলাকাতে পানি জমে থাকায় উনি হয়তো যে একটা পিলারের কাছে যাচ্ছিলেন, ওই পিলারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে উনি মারা যান। জলাবদ্ধতার কারণে হাঁটতে গিয়ে মারা যান বাড্ডার বাসিন্দা আলামিন। যাত্রাবাড়ির বাসিন্দা লিজা মারা যান বাসার টিনের প্রাচীর স্পর্শ করে, এবং ব্যাটারি চালিত রিকশা চার্জ দিতে গিয়ে মারা যান রাকিব। পৃথক ঘটনায় বিদ্যুৎ পৃষ্ঠে অসুস্থ হয়ে পড়লে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক 4 জনকেই মৃত ঘোষণা করেন। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান জানিয়েছেন, ঘূর্ণিঝড় রিমালে ৩৭,৫৮,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া প্রায় ৩৫,০০০ ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে এবং আংশিক ক্ষতি হয়েছে ১,১৪,৯০০ ঘর বাড়ি। সোমবার সচিবালয়ে ঘূর্ণিঝড় পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, এরই মধ্যে ক্ষতিগ্রস্তদের ৬,৮৫,০০,০০০ টাকা সহযোগিতার জন্য দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন জুবাইর রাজিন। রোববার সন্ধ্যার পর থেকেই উপকূলীয় জেলাগুলোতে আঘাত হানে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। রাত বাড়ার সাথে সাথে রিমালের তীব্রতা আরও বাড়তে থাকে। সোমবার সকালেও তাণ্ডব চালায় উপকূলীয় অঞ্চলে। এর প্রভাবে প্রবল বৃষ্টি ও জোয়ারের পানিতে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে শত শত গ্রাম। ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি নিয়ে সোমবার বিকেলে সচিবালয়ে ব্রিফিং করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। জানান, এ পর্যন্ত ১০ জন প্রাণ হারিয়েছেন। এতে ৩৭,৫৮,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রায় ৩৫,০০০ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং আংশিক ক্ষতি হয়েছে ১,১৪,৯০০ ঘরবাড়ি। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, ভোলা ও চট্টগ্রামের মোট ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত উপজেলার সংখ্যা ১৬০টি এবং ইউনিয়ন ও পৌরসভার সংখ্যা ৯১৪টি। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৩৭,৫৮,০৯৬ জন। সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে ৩৫,৪৮৩টি ঘরবাড়ি। তিনি বলেন, ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের ৬,৮৫,০০,০০০ টাকা সহযোগিতার জন্য দেওয়া হয়েছে। এসব সহযোগিতা ক্ষতিগ্রস্তদের মোবাইল অ্যাকাউন্টে যাবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বরাদ্দ অব্যাহত থাকবে। ক্ষতিগ্রস্তদের অনুকূলে ৬,৮৫,০০,০০০ টাকা প্রদান করা হয়েছে, যার মধ্যে 15টি জেলায় জিআর ক্যাশ ৩,৮৫,০০,০০০ টাকা, নগদ টাকা ৫,৫০০ মেট্রিক টন চাল, ৫,০০০ প্যাকেট শুকনো খাবার, শিশু খাদ্য ক্রয়ের জন্য ১,৫০,০০,০০০। এই অল্প সময়ের মধ্যে যেটা দিয়েছি এটা আজকের দিন পর্যন্ত। আমাদের তো বরাদ্দর কার্যক্রম অব্যাহত থাকবে। তবে সরকারের প্রস্তুতির কারণে বড় ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান প্রতিমন্ত্রী। জুবাইর রাজিন, দেশ টিভি, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালের কারণে উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের ১৯টি উপজেলা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন ইসি। সোমবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাঙ্গীর আলম এই তথ্য জানান বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা, খুলনার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া, বরিশালের গৌড় নদী, আগুলঝাড়া, পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, দুমকি, পিরোজপুরের মঠবাড়িয়া, ভোলার তজুমুদ্দিন, লালমোহন, ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া, বরগুনার বামনা, পাথরঘাটা ও রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বৃষ্টিতে বিপজ্জনক হয়ে উঠেছে পাহাড়ি জনপদ। এতে বান্দরবানে বেড়েছে পাহাড় ধসের সংখ্যা। ঝুঁকিপূর্ণ বসতি ছেড়ে লোকজনদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে করা হয়েছে মাইকিং। খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। সহকর্মী আবুল বাশা নয়নের তথ্য ছবিতে শুভশ্রী রায়ের ডেস্ক রিপোর্ট। এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে বছরের পর বছর বান্দরবানের পাহাড়ের কোলে বসবাস করছেন লক্ষাধিক মানুষ। সামান্য বৃষ্টিতেই যেখানে বেড়ে যায় প্রাণহানির শঙ্কা। বান্দরবান সদরের ইসলামপুর, লাঙ্কিপাড়া, হাফেজগোনা, কালাঘাটা, আলীকদম উপজেলার পোয়ামুড়ি, আমতলী সহ বেশ কয়েকটি উপজেলার চিত্র এটি। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রোববার রাত থেকেই গুড়ি গুড়ি ও থেমে থেমে বৃষ্টিতে বিপজ্জনক হয়ে ওঠে এই পাহাড়ি জনপদ। কিন্তু নিরুপায় হয়েই বছরের পর বছর মৃত্যু ঝুঁকি নিয়ে বসবাস করছেন এই জনগোষ্ঠী, যাদের অধিকাংশই হতদরিদ্র শ্রমিক। কষ্টে আছি, মানে পানি ঢুকে তারপরে ঘর ভেঙে মানে পাহাড় ভেঙে পড়বে ওরকম আশঙ্কাতেই আছি। পাহাড়ে থাকা ছাড়া তো উপায় নাই, আপনার ঝুঁকিপূর্ণ হলেও থাকতে হচ্ছে আর কি। এখন যাবে কোথায় এতগুলো মানুষ? তো বৃষ্টি পড়লে আপনার এই পাহাড় ধসটা বেশি হয়, কারণ এখানে এটা হচ্ছে বালু, তো মাটিগুলো বালুর কারণে ওটা হচ্ছে আপনার পাহাড় ধসটা বেশি হয়।
পাশে যতগুলো জায়গা আছে জায়গার মধ্যে এমনিতে পাহাড় ধসের সম্ভাবনা আছে। এখন আমি যেখানে আছি এখানে কিন্তু পাহাড় ধসের সম্ভাবনা। সরকারি হিসেবে 2009 সাল থেকে 16 বছরে বান্দরবানে পাহাড় ধসে 80 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে 2009 সালে 30 আগস্ট আজিজনগর ও গজালিয়ায় 11 জন, 2010 সালে নাইখংছড়িতে 5 জন, 2011 সালে রোয়াংছড়িতে 2 জন, 2021 সালের 15 সেপ্টেম্বর রোয়াংছড়ির সাইঙ্গাছিড়িতে একই পরিবারের 3 জন ও সবশেষ 2023 সালের 12 আগস্ট সদর, লামা ও নাইখংছড়িতে 10 জন প্রাণ হারান। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে চলা বৈরী আবহাওয়ায় প্রাণহানি ঠেকাতে এরই মধ্যে ঝুঁকিপূর্ণ বসতিদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করেছে স্থানীয় প্রশাসন। জনসাধারণকে নিরাপদে থাকার জন্য মাইকিং করছি। আমরা এই দুর্যোগ মোকাবেলার জন্য আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এছাড়া পরিস্থিতি মোকাবেলায় জেলার 7টি উপজেলায় 34টি ইউনিয়নে 260টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানান পৌর মেয়র। নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রতিনিয়ত বাড়ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। অস্বস্তি নিয়ে বাজারে আসছেন ক্রেতারা। এ নিয়ে বিস্তারিত জানাতে মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম যুক্ত হচ্ছেন। আলিম, আজকের বাজারে সবজি, মাছ, মাংসের বাজার দর কেমন দেখছেন এই বিষয়টি জানাবেন এবং এই বিষয়ে ক্রেতারা কি বলছেন আসলে? ধন্যবাদ লিনিয়া। কিছুটাই কিন্তু নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের বাজার কিন্তু নিয়ন্ত্রণে আসছে না। অনেকটাই কিন্তু যে সাধারণ ক্রেতা, নিম্ন আয়ের এবং মধ্য আয়ের মানুষ তারা রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাদের। তারা যে ভোক্তারা যেটি বলছেন যে এই বাজারের যে নিত্য প্রয়োজনীয় পণ্য যে মাংস, গরুর মাংস সেটি বিক্রি হচ্ছে 750 টাকা, খাসির মাংস 1100 টাকা, ইলিশ মাছ 1000 থেকে 1600 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং রুই মাছ 750 টাকা বিক্রি হচ্ছে। যে সব মিলিয়ে যে সবজি, সেই সবজির বাজারও চড়া, 50 টাকার নিচে কোনো সবজি মিলছে না এবং কাঁচামরিচ সেটি হু হু করে কিন্তু বাড়ছে। আজ কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকা কেজিতে। এছাড়া যে গরিবের যে নিম্ন আয়ের মানুষ যারা, তারা যে মাংস যে ব্রয়লার মুরগি, সেই ব্রয়লার মুরগিও বিক্রি হচ্ছে আজকে 230 টাকা কেজিতে। সব মিলিয়ে যে নিম্ন আয় এবং মধ্য আয়ের মানুষ তারা কিন্তু অনেকটা হিমশিম খেতে হচ্ছে তাদের সংসার চালানো নিয়ে। তা যারা যেটি বলছেন যে তাদের যে আয়, সে আয়ের পরিমাণ ঠিকই থাকে কিন্তু ব্যয়ের পরিমাণটা দিন দিন বেড়ে চলেছে, যে কারণে অনেকটা সংসার চালাতে তারা হাঁসফাঁস অবস্থায় পড়েছে। এছাড়া যে ডিম, সেই ডিম, সাদা ডিম বিক্রি হচ্ছে 48 টাকা এবং লাল ডিম বিক্রি হচ্ছে 50 টাকা হালিতে। এই সব মিলিয়ে যে ভোক্তারা বলছেন যে এই বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করে অবশ্যই যেন বাজার নিয়ন্ত্রণ করা হয়, তার জন্য তারা জোর তাগিদ জানিয়েছে। আর ব্যবসায়ীরা যেটি বলছেন যে বিগত যে প্রচন্ড খরতাপে, সেই খরতাপে অনেক সবজি ক্ষেত নষ্ট হয়েছে, অনেক ব্রয়লার ফার্মে মারা গেছে, যে কারণে এই সবজির দাম এবং যে ফার্মের মুরগি এবং ডিমের দাম বৃদ্ধি পেয়েছে বলে তারা বলেছেন। এছাড়া আরেকটি যেটি যে মাছ ব্যবসায়ীরা যেটি বলছেন যে নদ নদীর পানি শুকিয়ে যাওয়ার কারণে এবং জেলেরা রীতিমতো মাছ তারা আরোহ করতে পারছে না, বিধায় এই মাছের দামটাও অনেকটা চড়া। যে সব মিলিয়ে বলা যায় যে এই মানিকগঞ্জের বাজারেও যে অবস্থা, আজকে আমি এখন অবস্থান করছি মানিকগঞ্জ পৌর বাস স্ট্যান্ড, যে পৌর কাঁচা বাজার, সেই বাজারে যে ভোক্তারাদের সাথে আমি কথা বলেছি, তারা যেটি বলছেন যে যদি এইভাবে বাজার নিয়ন্ত্রণ না হয়, বাজারের যে পরিমাণ দাম বৃদ্ধি পাচ্ছে, এতে করে নিম্ন এবং মধ্য আয়ের মানুষ অনেকটা নিরীহ অবস্থায় পড়েছে, তারা অনেকটা যে সংসার চালানো তাই হয়ে দাঁড়িয়েছে। লিনিয়া, এই ছিল আমার কাছে মানিকগঞ্জের বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। আলিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, বাজার পরিস্থিতি জানছিলাম সহকর্মী আলিমের কাছ থেকে। সংবাদ সকালে আরো থাকছে। 3 বছরের শেষ হয়নি খুলনায় ক্যান্সার হাসপাতাল নির্মাণ, কাজ হয়েছে মাত্র 35%, টাকা না পাওয়ার অজুহাত ঠিকাদারের।
ব্যবসায়ীদের কাঠের চশমা পরিয়ে অর্ধ কোটি টাকা হাতে নিয়েছে রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিস। অভিযোগ উঠেছে পাওনা টাকা আটকে রাখার সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তহিদুল হক বলছেন, পার্সেল করার সময় সমঝোতা চুক্তি স্বাক্ষর করা উচিত। বিস্তারিত ফজলে আদিত্যর বিশেষ প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন সাইদুল ইসলাম। ইভেলি ইঅরেঞ্জের মতো গ্রাহকের লাখ লাখ টাকা আটকে রাখা আরেক প্রতিষ্ঠান রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিস। ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও কক্সবাজার সহ দেশের অন্যান্য জেলায় পণ্য পাঠায় তারা। আর এই সুযোগে প্রায় সময় বহন করা হতো মাদকের চোরাচালান। পুরান ঢাকার চশমা ব্যবসায়ী থেকে শুরু করে অন্যান্য ব্যবসায়ীরা এই পার্সেল সার্ভিসের মাধ্যমে বিভিন্ন জায়গায় পণ্য পাঠাতো। অভিযোগ রয়েছে, গ্রাহকের পাঠানো টাকাও আটকে রাখত কোম্পানিটি। রমজানের ঈদে 1,30,000 ছিল, অনেক যাওয়ার পরে এরা 30,000 টাকা দিল, অনলি আর 1 লাখ টাকা আছে। 2,46,000 টাকার ফাউন্ড আছে। পার্টি মালগুলো খুলে ফেলছে, এরা কিন্তু আমাদের টাকাগুলো এখনো দেয় নাই। অভিযোগের বিষয়ে চকবাজার গিয়ে কথা হয় ম্যানেজার আরিফুর রহমানের সাথে। দেশ টিভির ক্যামেরায় অকপটে সব অভিযোগ স্বীকার করেন তিনি। গাফলতি ছিল, অনেক পার্টি আসছে, সবারই আমি একই কথা বলছি যে দেখেন আপনাদের টাকা দিবে। ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে দেশ টিভি 3 যায় রেইনবো এক্সপ্রেসের প্রধান শাখা পল্টনে। অফিসের ভেতরে দেখা যায় সারি সারি ফাইল, যেখানে আটকে আছে গ্রাহকের কোটি টাকা। আমার বিল আছে কন্ডিশনের 5.5 লাখ টাকা। তো ওনারা টাইম দিয়েছে আমাকে 3টা। ওনারা রিসিভ করছে, তারপরে আমি তার পরের মাসে 2 তারিখ বা 3 তারিখ আসছি টাকা নেওয়ার জন্য। এখন আমি আমার টাকাটা পাইনি। 15 তারিখের পরে 19 তারিখের পরে আজকে 20 তারিখে আবার ডেট দিছে, আজকে 3 মাস। অফিসে না থাকায় মুঠোফোনে যোগাযোগ করা হয় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের সাথে। আমি প্রায় ডেট দিয়ে থাকি, কিন্তু যে আমাকে টাকাটা দিবে, যার কাছে সে মিস করেছে, বাট তার দোষটা আমারই। এই জন্য আমি মনে করি এই মাসের মধ্যে না হলেও আগামী মাসের 7 তারিখের মধ্যে পারবো, বাট এর আগেও হয়ে যেতে পারে। তবে এই ধরনের পার্সেল কোম্পানির সাথে কন্ডিশনে পণ্য পাঠানো ও লেনদেনের ক্ষেত্রে অবশ্যই MOU চুক্তি করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। যারা কোনো পার্সেল কোম্পানির সাথে এই ধরনের কন্ডিশনিং ওয়েতে তার মানে কোনো বিষয়ে আবদ্ধ হবেন, অবশ্যই তারা একটা MOU করে নেবেন। যে MOU করা থাকলে তখন এটা তার কিন্তু একটা বলা যেতে পারে একটা গাইডলাইন হিসাবে কিন্তু কাজ করে। এই ধরনের অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের আহ্বান জানান তিনি। এই পার্সেল কোম্পানিগুলোকে একটা নির্দিষ্ট ফ্রেমের মধ্যে বা একটি কাঠামোর মধ্যে নিয়ে আসার জন্য যেটা করা, যে সেটি হলো যে যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগগুলো রয়েছে তাদের কার্যক্রমটাকে আসলে বন্ধ করে দেওয়া। যারা প্রতিনিয়ত এই ধরনের পার্সেল কোম্পানি ব্যবহার করছেন তাদের আরও সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। দেশে ক্যান্সার আক্রান্ত 2 লাখ রোগীর প্রায় 10% ব্লাড ক্যান্সারের। উন্নত মানের জেনেটিক ও মলিকুলার ল্যাব না থাকায় শনাক্ত হয় না অধিকাংশ। ক্যান্সার শনাক্তের 70% পরীক্ষা হয় না দেশের সরকারি হাসপাতালে। দেশে 160 জনের বেশি ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ থাকলেও প্রযুক্তি ও সুযোগ সুবিধার অভাবে করাতে পারেন না কোনো চিকিৎসা। এতে মাত্রাতিরিক্ত ব্যয়, অর্ধেক মানুষের মৃত্যু হয় চিকিৎসা ছাড়াই। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করালে অধিকাংশ রোগী ভালো হলেও প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় সম্ভব হচ্ছে না। এতে দিনে দিনে বিদেশমুখিতা বাড়ছে রোগীদের। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। ময়না খাতুন ও মুশরেত আলম দম্পতি 2 বছরের সন্তান আরিয়ানকে নিয়ে ঘুরছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বারান্দায়। 1 বছর আগে রক্তে ক্যান্সার শনাক্ত হলে পরিবারে নেমে আসে অন্ধকার। শেষ পর্যন্ত নিজের ভিটেমাটি বন্ধক রেখেছেন। সব হারিয়ে এখন আয়ানের অবস্থা অনেকটাই অস্থিতিশীল, কিন্তু কোনোভাবেই পারছেন না ব্যয় মেটাতে। গত রমজান থেকেই অনেক বেশি হয়ে গেছে, এখন অতিরিক্ত বেশি হয়ে গেছিল। এখন টাকার জন্য চিকিৎসা শুরুই করতে পারতেছি না। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগে ভর্তি 13 বছরের শাকিল। 1 বছর ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে 10 লাখ টাকার বেশি খরচ করে দিশেহারা পুরো পরিবার। আমার আত্মীয় স্বজন যতজন আছেন, বিদেশি প্রবাসী, সবাই আমারে সাহায্য করছেন, সবাই আমারে দিয়া এই 8-10 লাখ টাকা গেছে। এখন স্যার আবার তারা বেশি রয়েছে, আমি কিভাবে দিব স্যার? এ বিভাগে ভর্তি অধিকাংশ রোগীর পরিবারের অবস্থা শোচনীয়। কয়েকদিন পর হঠাৎ করে জ্বর আসছে, ব্রাহ্মণবাড়িয়া হসপিটালে ভর্তি করার পরে সিবিসি রিপোর্ট খারাপ দেখে আর ঢাকা নিয়ে আসছে। শরীর দুর্বল লাগতেছে, খাইতেছে না, খাওয়া কম, এরকম অবস্থা।
মাত্র 10% পরিবার ক্যান্সার চিকিৎসা শেষ করতে পারে, আর অর্ধেকের বেশি পরিবার চিকিৎসা ছেড়ে দেয় মাঝপথে। ফলে চিকিৎসা ছাড়াই মারা যান এসব রোগী। অন্যদিকে সরকারি পর্যায়ে 70% পরীক্ষাই হয় না। এ অবস্থায় রোগের জটিলতা ও ব্যয় বাড়ে রোগীদের। এই সেলে টাইপে আমার এখানে হয় ন, মলিকুলার টেস্ট আমার এখানে ন, সার্জারি আমার এখানে হয় ন, তো এই সেলে হাই রেজলিউশন সিটি এখানে হয় ন, ফ্লো সাইটোমেট্রি আমরা করতেছি, এইটাও আমরা যে মানে আরও ব্যাপক পরিসরে আমরা করতে পারিনি। তাহলে এই টেস্টগুলি কোথেকে করি আমরা বুড়ো করি বেশিরভাগ ক্ষেত্রে। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে পারলে স্বাভাবিক জীবনে ফেরানো যায় অধিকাংশ রোগীকে। দেশে দক্ষ ও প্রশিক্ষিত চিকিৎসক থাকলেও অবকাঠামো ও যন্ত্রপাতির অভাবে থমকে আছে বলে জানান এ বিশেষজ্ঞ। আমাদের 10,000 স্কোয়ার ফিট এ ব্লকে একটা জায়গা আছে, সেই জায়গাটাতে ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য, বাজেটের জন্য প্রতিনিয়ত বিভিন্ন সময় আমরা বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে যাই, কিন্তু এখন পর্যন্ত যে এইটাকে এই সাউথ ইস্ট এশিয়ার একটা অন্যতম প্রধান চিকিৎসা কেন্দ্র হিসেবে ডেভেলপ করা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট আমরা করতে পারি নাই। রোগ শনাক্ত না হওয়ায় চিকিৎসকের প্রতি তৈরি হয় অনাস্থা। ফলে প্রতিদিনই বাড়ছে বিদেশমুখী প্রবণতা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। স্বল্প সময়ের মধ্যে এমপি আনারের খণ্ডিত অংশ পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন ডিবি প্রধান হারুনুর রশিদ। ভারত সফরের দ্বিতীয় দিনে গ্রেফতার কসাই জিহাদকে নিয়ে বিভিন্ন জায়গা পরিদর্শন শেষে ডিবি প্রধান জানান, এমন ঘটনা স্তম্ভিত করেছে সকলকে। তবে আসামিদের দ্রুত গ্রেফতারের কথাও জানান ডিবি প্রধান। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুন হওয়ার পর হত্যার রহস্য উদ্ঘাটন এবং তার খণ্ডিত দেহের অংশ খুঁজে বের করতে কলকাতায় দ্বিতীয় দিনের মতো ব্যস্ত সময় পার করছে ডিবি টিম। ভারতে গ্রেপ্তার কসাই জিহাদ হাওলাদারকে নিয়ে সোমবার কলকাতার সঞ্জীবা গার্ডেন সহ বিভিন্ন স্থানে তল্লাশিতে নামেন অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় পুলিশের প্রচেষ্টায় স্বল্প সময়ের মধ্যে এমপি আনারের লাশের খণ্ডিত অংশ উদ্ধার করতে পারার আশা ব্যক্ত করেন তিনি। প্রতিটি জায়গায় আমরা একদম বাস্তবে কোথায় কি করেছে, কোন রূপটাতে হত্যাকাণ্ড সংঘটিত করেছে সেগুলো আমরা তন্ন করে তার কাছ থেকে শুনেছি। হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি দাঁড় করানোর অঙ্গীকারও করেন হারুনুর রশিদ। তদন্তের স্বার্থে অনেক কিছু আমরা এখন বলতে পারছি না, এবং আমরা দেখলাম যে কলকাতার সিআইডি অন্যান্য পুলিশরা খুবই আপ্রাণভাবে চেষ্টা করেছে। এমপি খুনের ঘটনায় কি ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে তার তদন্ত শেষে জানানো হবে বলে জানান ডিবির মুখপাত্র। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। খুলনা বিভাগের একমাত্র ক্যান্সার হাসপাতালের নির্মাণ কাজ চলছে ধীরগতিতে। চলতি বছরের এপ্রিলে নির্মাণ শেষ হওয়ার কথা থাকলেও কাজ সম্পন্ন হয়েছে মাত্র 35%। এখন চলছে সময় ও ব্যয় বাড়ানোর চেষ্টা। ঠিকাদারদের দাবি, ঠিক সময়ে মালামাল ও অর্থ ছাড় না হওয়ার এই বিলম্ব। সহকর্মী নুর ইসলাম রকির তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। খুলনা অঞ্চলের মানুষের ক্যান্সার চিকিৎসায় 2021 সালে খুলনা মেডিকেলে 100 শয্যার পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতালের নির্মাণের উদ্যোগ নেয় সরকার। সে বছরের শেষের দিকে 175 কোটি 72 লাখ টাকা ব্যয়ে শুরু হয় নির্মাণ কাজ। কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান MPBL ও এসএন বিল্ডার্স লিমিটেড। এই প্রকল্পের কাজ শেষের সময়সীমা বেঁধে দেওয়া হয় 2023 সালের জুনে, কিন্তু 3 বছরেও প্রকল্পের কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এখন পর্যন্ত কাজ শেষ হয়েছে মাত্র 35%। নির্ধারিত সময়ে কাজ শেষ না হয় প্রকল্পের মেয়াদ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পাঠানো হয় গণপূর্ত মন্ত্রণালয়। এজন্য এখন অনেকটাই থমকে আছে কাজ। নির্মাণ কাজ শেষ না হয় ক্যান্সার চিকিৎসায় উন্নত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এই অঞ্চলের মানুষ। সেই সঙ্গে রোগী ও স্বজনদের ভোগান্তি কয়েকগুণ বেড়েছে বলে বলছেন খুলনা মেডিকেলের চিকিৎসকরা। রোগীর চাহিদা অনুযায়ী আমাদের ফ্যাসিলিটিস হয়তো যথেষ্ট নয়। অপরূপ সুবিধার জন্য রোগীদের হয়তো এখানে পুরো সেবাটা পাওয়া যাচ্ছে না, হয়তো তাদের একটু বাইরেও চিকিৎসা নিতে হচ্ছে, একটু ভোগান্তি হচ্ছে। শেষ হলে আমরা পূর্ণমাত্রায় চিকিৎসা দেওয়া শুরু করবো। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, যত সময়ে মালামাল ও অর্থ না পাওয়ায় শেষ করা যায়নি কাজ। প্রকল্পের মেয়াদ বাড়লে দ্রুত কাজ সম্পন্নের কথা জানান তারা। অন্তরার কারণ হচ্ছে আমরা যথাসময়ে পাথর পাই না। আমরা ইচ্ছে করে কিন্তু পাথর ম্যানেজ করতে পারি। প্রকল্পের মেয়াদটা বাড়াবে বলে চেষ্টা করতেছে, এখনো বাড়ে নাই। আমরা গত জুন মাসে টাকা পাইছিলাম, আর কোনো টাকা পাই। 17 তলা ভবনটির নাম ক্যান্সার চিকিৎসা কেন্দ্র হলেও ভবনটিতে কিডনি ও হৃদরোগ বিভাগ থাকবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। তাই এই হাসপাতালে সুফল পেতে দ্রুত কাজ শেষ করার দাবি স্থানীয়দের।
নূর ইসলাম রকি, দেশ টিভি, খুলনা। সংবাদ সকালে আরো থাকছে। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। আবারও প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। নিজেদের ঝালিয়ে নেবেন শান্ত সাকিবরা। বিলুপ্তির পথে মুন্সিগঞ্জ মীর কাদিমের 100 বছরের ধবল গরু লালন পালনের ঐতিহ্য। একসময় কোরবানি ঈদ ঘিরে এখানে 1.5 থেকে 2 শতাধিক খামারে ধবল গরু পালন হলেও এখন এর সংখ্যা কমে এসেছে 10-12টিতে। খামারিরা বলছেন, ইনজেকশন দিয়ে গরু মোটা তাজাকরণের প্রতিযোগিতা বাড়ায় এ খাতে টিকতে পারছেন না তারা। সহকর্মী সুমিত সরকার সুমনের তথ্য ছবিতে জানাচ্ছেন দিবাশ্রী বড়ুয়া। মুন্সিগঞ্জের মীর কাদিমের ধবল গরু। এসব পশুর চোখের পাপড়ি সহ সারা শরীর সাদা হওয়ায় এগুলো ধবল গরু হিসেবে পরিচিত। এই গরু পুরান ঢাকার হাটে কুরবানির ঈদের প্রধান আকর্ষণ। শুধু মীর কাদিমের ধবল গরু বিক্রির জন্য পুরান ঢাকার রহমতগঞ্জের গনিমিয়ার হাটের প্রচলন শুরু হয়েছিল 100 বছর আগে। একসময় মীর কাদিমের 2 শতাধিক খামারে কয়েকশো হাজার ধবল গরু মোটা তাজাকরণ হতো। পরে এসব গরু বিক্রির জন্য তোলা হতো বাজারে। কিন্তু নানা সংকটে এখন এই গরুর খামারির সংখ্যা নেমে এসেছে মাত্র 10 থেকে 12 জনে। এর পেছনে ইনজেকশন দিয়ে গরু মোটা তাজাকরণে অসাধু প্রতিযোগিতা সহ গোখাদ্যের দাম বৃদ্ধিকে দায়ী করেছেন খামারিরা। বাংলাদেশের মধ্যে মীর কাদিমের গরু ঐতিহ্যবাহী, আর পুরনো ঢাকার এই গরু সবচেয়ে বেশি পুরনো ঢাকার মানুষ এই গরু ঐতিহ্যবাহী গরুই করে। সারা বাংলাদেশের মধ্যে এই গরুই 1 নম্বর গরু। এটার চাহিদা কেন? খামারিরা বলছেন, ধবল গরু লালন পালনে ব্যবহার হয় না ইনজেকশন কিংবা কোনো মোটা তাজাকরণ ঔষধ। খৈল, ভুসি, কুড়া, চালের গুঁড়া খাইয়ে প্রাকৃতিকভাবেই লালন পালন করা হয় এসব পশু। এতে এসব গরুর মাংস সুস্বাদু হওয়ায় চাহিদাও থাকে বেশ। বর্তমানে 3 টাইমে মনে হয় পরিষ্কার রাখতে আছি, যাতে সৌন্দর্য থাকে, মানুষ দেখে যে একটা চয়েসের ভিতরে থাকে। ঠিক আছে, এই কারণে আমরা সবসময় গরু পরিষ্কার রাখি। মীর কাদিমের গরুটি অনেক চাহিদা এবং গোস্তটি খাইতে অনেক স্বাদ, এবং আমরা কোনো সুই মারি না, কোনো ট্যাবলেট খাওয়াই না। আমরা খাওয়াই দানাদার খাবার এবং কাঁচা ঘাস। আমরা এই গরুগুলাকে দানাদার খাবার খাওয়াই, যেমন বুটের ভুসি, গমের ভুসি, খেসারি ভুসি, মুসুরি ভুসি এবং মুস্তা খৈল এবং গমের ভুসি। যদিও হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে নানা উদ্যোগের কথা জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এই গরুগুলাকে, বিশেষ করে মুন্সিগঞ্জের সকল গরুকেই আমরা রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণের লক্ষ্যে টিকা প্রদান করি। প্রাণী সম্পদ অফিস থেকে নির্ধারিত মূল্যে আমাদের প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তার মাধ্যমে টিকা প্রদান করা হয়, এবং প্রাণী সম্পদ দপ্তর থেকে কোনো রোগবালাই হলে তার চিকিৎসা সেবা প্রদান করা হয়। বর্তমান বাজারে এসব ধবল গরু বিক্রি হয় 2 থেকে 4 লাখ টাকা পর্যন্ত। নিউজ ডেস্ক, দেশ টিভি। আন্তর্জাতিক প্রসঙ্গ। রাফায় আশ্রয় শিবিরে ভয়াবহ বিমান হামলাকে দুর্ঘটনা বললেন নেতানিয়াহু। আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে নিন্দার ঝড় ওঠার পর সোমবার ইসরায়েলের পার্লামেন্টে দেয়া ভাষণে একথা জানান তিনি। একই সঙ্গে লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকারও করেন তিনি। এছাড়া এ ঘটনায় তদন্ত চলছে বলেও জানিয়েছেন ইসরায়েলের শীর্ষ সামরিক প্রসিকিউটর। এর মধ্যে গাজায় চলছে ইসরায়েলি বর্বরতা। এদিকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায়, রাফার তাল আল সুলতান, সৌদি তাল জারব এবং আল হাসাসিন এলাকায় লক্ষ্যবস্তু করে গুলি চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। এতে বহু ফিলিস্তিনিকে হতাহতের আশঙ্কা করা হচ্ছে। হঠাৎ মঞ্চ ভেঙে পড়ল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর। সোমবার লোকসভা নির্বাচনের প্রচার চালাতে বিহারের জনসভায় যোগ দেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল। অন্য নেতাদের নিয়ে যখন রাহুল মঞ্চে উঠেছিলেন, তখনই হঠাৎ করে মঞ্চটি ভেঙে পড়ে। নিজেকে সামলে নিয়ে অনুষ্ঠান কার্য শেষ করেন তিনি। যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিহারের রাষ্ট্রীয় জনতা দলের প্রেসিডেন্ট লালু প্রসাদ যাদবের মেয়ে মিশা ভারতীর পক্ষে ভোটের প্রচার চালাতে পালিগঞ্জে নির্বাচনী জনসমাবেশে যোগ দিতে যান রাহুল গান্ধী।